ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়, কিন্তু চুক্তি লঙ্ঘন করে এরই মধ্যে কয়েকবার লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এবার নতুন বছরের পরকালে আবারও বৈরুতে হামলা করেছে ইহুদিবাদী দেশটি। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলেছে, দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর আস্তানায় বিমান হামলা চালিয়েছে তারা। তাদের দাবি, এ সময় হিজবুল্লাহর যোদ্ধারা গুদাম থেকে গাড়িতে করে অস্ত্র স্থানান্তর করছিল। হিজবুল্লাহর কতজন সদস্য এখানে জড়িত বা কোথায় হামলা হয়েছিল তা সামরিক বাহিনীর বিস্তারিত জানায়নি। এতে বলা হয়েছে, হামলায় গাড়ি ও অস্ত্রের ডিপো উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবৃতিতে বলা হয়, আইডিএফ ইসরায়েল এবং লেবাননের মধ্যে স্বাক্ষরিত সমঝোতার প্রতি অবিচল থাকতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ইসরায়েল রাষ্ট্র এবং এর নাগরিকদের জন্য যে কোনো হুমকি দূর করতে কাজ করবে। এর আগে ডিসেম্বরের শুরুতে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর 3 দিন না যেতেই লেবাননে হামলা চালায় ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের 2টি গ্রামে চালানো এই হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে বলে জানিয়েছিল দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। 27 নভেম্বর যে চুক্তিটি হয়েছিল সেটির মাধ্যমে দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে চলা হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের অবসান ঘটে। চুক্তিতে বলা হয়, লেবানন বেসামরিক, সামরিক বা অন্যান্য রাষ্ট্রীয় লক্ষ্যবস্তুর বিরুদ্ধে ইসরায়েল আক্রমণাত্মক কোনো সামরিক অভিযান চালাবে না। এর বিপরীতে হিজবুল্লাহ ও ইসরায়েলে কোনো হামলা চালাতে পারবে না। এমনকি লেবাননের অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীও যদি ইসরায়েলে হামলা চালাতে চায়, সেখানেও বাধা সৃষ্টি করবে হিজবুল্লাহ। সিরিয়ায় আইএসের উপর ফরাসি বিমান হামলা। সিরিয়ায় ইসলামিক স্টেটের আইএস অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে দাবি করেছে ফ্রান্স। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সেবাস্তিয়ান লেক্রোনু সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানান, এই হামলা চালানো হয়, তবে হামলাটি কোথায় করা হয়েছে তা উল্লেখ করেননি তিনি। এ হামলা এমন সময় করা হলো যখন যুক্তরাষ্ট্র এ সপ্তাহে ইসলামিক স্টেটের লক্ষ্যবস্তুতে বেশ কয়েক দফা হামলা চালিয়েছে। সম্প্রতি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে বিদ্রোহীরা ক্ষমতাচ্যুত করার পর দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। 2014 সালে ইসলামিক স্টেট সিরিয়ার পূর্বাঞ্চল ও ইরাকের পশ্চিমাঞ্চলের বিশাল অংশ দখল করে নেয়। এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটি সামরিক জোট গঠিত হয়। দখল করা বেশিরভাগ এলাকা হারালেও সিরিয়ায় এখনও আইএসের উপস্থিতি আছে বেশ। আসাদের পতনের পর বিদ্রোহী গোষ্ঠীগুলোর ঘোষণা করেছে তারা সব কার্যক্রম বন্ধ করে সদস্যদের সেনাবাহিনীতে যুক্ত করবে। নতুন কর্তৃপক্ষ মুরহাফ আবু কাস্টার নাম প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ঘোষণা করেছে। আসাদ বিরোধী লড়াইয়ে নেতৃত্ব দেয়া হায়াত তাহরির আল শাম গোষ্ঠীর নেতৃত্বে স্থানীয় পদে ছিলেন কাশরা। সিরিয়ায় নতুন রাজনৈতিক পরিকাঠামো তৈরির এই সময়ে পশ্চিমা সামরিক পদক্ষেপ ও বিদ্রোহী গোষ্ঠীগুলোর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা প্রশ্ন উঠেছে। গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলি হামলার নিন্দা ফ্রান্সের। গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরায়েলের বাহিনীর সামরিক অভিযানের নিন্দা করেছে ফ্রান্স। এ হামলা অবরুদ্ধ ফিলিস্তিনিদের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এর আগে লেবানন ইস্যুতেও ইসরায়েলি প্রশাসনের উপর নাখোশ ছিল ফ্রান্স। এবার গাজার হাসপাতালে হামলা নিয়ে সরব হল ইউরোপের দেশটি। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ফ্রান্স গাজার বেশ কয়েকটি হাসপাতালকে লক্ষ্য করে সামরিক অভিযানের নিন্দা করে, বিশেষ করে কামাল আদওয়ান হাসপাতাল, যেটি এখন পরিষেবার বাইরে। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডেইলি সাবা। আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়ে ফরাসি মন্ত্রণালয় বলেছে, আমরা হাসপাতালের পরিচালক, সেই সাথে রোগী এবং চিকিৎসা কর্মীদের অবস্থার জন্য আমাদের উদ্বেগ প্রকাশ করছি। এতে আরও বলা হয়, ফ্রান্স ইসরায়েলকে তার আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার বাধ্যকতার কথা মনে করে দেয়। আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েল স্পষ্টভাবে হাসপাতালের অবকাঠামো সুরক্ষা দিতে বাধ্য। বিবৃতিতে বলা হয়, গাজায় চরম মানবিক সংকটের মুখে, যেখানে বেসামরিক নাগরিকদের জন্য পরিস্থিতি অনেকদিন ধরে অগ্রহণযোগ্য। ফ্রান্স অবিলম্বে এবং দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি বিলম্ব না করে সব পক্ষকে আলোচনার আহ্বান জানায়। ফ্রান্স জোর দিয়ে বলেছে, একমাত্র যুদ্ধবিরতি গাজার মানবিক সহায়তা, জিম্মি মুক্তি এবং সব বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে পারে। 1 বছরে পাকিস্তানের জঙ্গি হামলায় নিহত 1600 জন। 2024 সালে পাকিস্তানের সন্ত্রাসী বোমা হামলা ও বন্দুক হামলায় 1600 জনের বেশি বেসামরিক নাগরিক ও নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এছাড়া বর্তমানে দেশটির আফগানিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশে ভয়াবহ সহিংসতা চলছে। সোমবার ইসলামাবাদ ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ তাদের বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদনে জানানো হয়েছে, 2024 সালে মোট
হতাহতের 60%ই বেসামরিক নাগরিক। এতে বলা হয়, পাকিস্তানের সামরিক বাহিনী, গোয়েন্দা সংস্থা, পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা 1 দশকের মধ্যে সর্বোচ্চ সংখ্যক সন্ত্রাসী হামলা ও প্রাণহানির শিকার হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, 1 জানুয়ারি থেকে এ পর্যন্ত 685 নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এ সংখ্যা 2014 সালে জঙ্গি হামলা ও সন্ত্রাসবিরোধী অভিযানে পাকিস্তানে প্রায় 800 জন নিরাপত্তা কর্মী হারানোর পর সবচেয়ে বেশি। অবশ্য পাকিস্তান প্রথম থেকেই জোর দিয়ে বলছে, নিষিদ্ধ অন্তর্দেশীয় গোষ্ঠীগুলো আফগান অভয়ারণ্য থেকে সহিংসতা সংঘটিত করছে। তালেবান 2021 সালের আগস্টে প্রতিবেশী দেশটিতে ক্ষমতা নেওয়ার পর থেকে গোষ্ঠীগুলোর কার্যক্রম তীব্রতর হয়েছে। জঙ্গি তৎপরতার পুনরুত্থানের জন্য 2টি গোষ্ঠীকে দায়ী করা হয়: তেহরিক-ই-তালিবান পাকিস্তান এবং বেলুচ লিবারেশন আর্মি। জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র কর্তৃক আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত উভয় সংগঠনে নিয়মিতভাবে নিরাপত্তা বাহিনী ও অন্যান্য লক্ষ্যবস্তুতে হামলার দায় স্বীকার করে আসছে। টিটিপি মূলত খায়বার পাখতুনখোয়ায় সক্রিয়। অন্যদিকে বিএলএ এবং এর মিত্র জাতিগত বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো বেলুচিস্তানে সশস্ত্র হামলা চালায়। পাকিস্তান সরকার তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনের বিষয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও সেনাবাহিনীর একজন মুখপাত্র সরাসরি টেলিভিশনে সম্প্রচারিত সংবাদ সম্মেলনে প্রকাশ করেছেন, 2024 সালে পাকিস্তান জুড়ে সন্ত্রাস বিরোধী অভিযানে 383 জন সাহসী কর্মকর্তা ও সেনা শহীদ হয়েছেন। তবে এ বিষয়ে তিনি আরও বিস্তারিত কিছু জানাননি। CRSS জানায়, শুধু বেলুচিস্তানেই সেনাসহ পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর প্রায় 250 জনের প্রাণহানির ঘটনা নথিভুক্ত করা হয়েছে। বাকি হতাহতের সংখ্যা পাঞ্জাব ও সিন্ধু প্রদেশের পাশাপাশি অন্যান্য অঞ্চলে ঘটেছে।